এই যে শত শত শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, এর বিরুদ্ধে মানে এর প্রতিবাদ যেন হয়, এর জন্য ন্যায় বিচার নিশ্চিত হয়। তোরা যদি চলে যাস পরবর্তী এই কমান্ড তৈরি করে যাবি, তারা চলে গেলে যেন পরবর্তী মানে এটা যেন বন্ধ না হয়, দুঃসাহস না দেখাতে পারে যে গণহারে শিক্ষার্থীদেরকে মেরে ফেলে, গণহারে সাধারণ মানুষকে হত্যা করবে, এবং এটা নিয়ে আবার হচ্ছে মানুষ হত্যা করে আবার গিয়ে ভবনের জন্য কান্নাকাটি করবে, এটা দেয়ালের জন্য কান্নাকাটি করবে। এর চাইতে নির্লজ্জতা আর কিছু নেই। দেশের মানুষকে নিয়ে একটা মানে হচ্ছে ভারসাম্যপূর্ণ রাষ্ট্রে বসবাস করতে চাচ্ছি আমরা, তরুণ প্রজন্ম এখন সবাই ঐক্যবদ্ধ। আমাদেরকে একটা ভারসাম্যপূর্ণ রাষ্ট্র দিতে হবে, সেটা যেভাবেই হোক। রাষ্ট্র সংস্থা হচ্ছে অন্যদেরকে লোভ দেখানো হয়েছে, বাট তারা সেই লোভে পা দেয় নাই, তাদের পরিবারকে জিম্মি করেছে। আমাকেও সেদিন যদি আমি যদি সেই বাসাটা ত্যাগ করতে না পারতাম সাথে সাথে, তাহলে আমাকেও হয়তো দেখতেন যে তিন মন্ত্রীর সাথে বৈঠকে আরেকজন স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে, সে আব্দুল হান্নান মাসুদ। কিন্তু আমি সাথে সাথে বাসা ত্যাগ করতে পারাতে হয়তো আমি সেই পরিস্থিতির মুখোমুখি হই নাই। বাস্তবতা হচ্ছে এটা। এবং হচ্ছে যে 6 সমন্বয়কে নিয়ে যাওয়া হয়েছে যেদিন আমরা আমাদের গণস্বাস্থ্য থেকে, যেদিন আমাদের সমন্বয়কদেরকে আহ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং হচ্ছে আবু বকর মজুমদারকে তুলে নিয়ে যায়, ওনারা তো আমাদের সিনিয়র সমন্বয়ক, এর আগের দিন আমাকে ডাকছিলেন, আমি সহ আরো দুজনকে ডাকছিলেন যে হচ্ছে আমাদের সাথে পরামর্শ করবেন। আমরা সেখানে গিয়েছিলাম ওনাদের সাথে দেখতে। ওনারা তো গুম হওয়া থেকে ফিরে আসতেন, জীবন নিয়ে আমরা দেখবো এবং ওনাদের সাথে কথা বলবো। যাওয়ার পরে সেখানে দেখলাম যে হচ্ছে গেটের সামনে দুজন ডিজিএফআই দাঁড়িয়ে আমাদের কথা বলতে দিবেন। আমরা 2 মিনিট কথা বলতে পেরেছি, বের হয়ে আসতে হয়েছে। এরপরে আমি নাহিদ ইসলাম ভাইয়ের কেবিনে গেলাম, ওখানে গিয়ে দেখলাম হচ্ছে প্রায় 15 জন ডিজিএফআই এর সিনিয়র অফিসার ওনাকে জেরা করতেছিলেন ওখানে। আমাকে ঢুকতে দেয়নি, বের হয়ে আসছি। এরপর আমি 1 মিনিটের জন্য ওনাদের সাথে কথা বলতে পারছি। আমি সেখানে 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত, প্রায় 6:30 পর্যন্ত সেখানে অবস্থান করি, যেদিন ওনাদেরকে তুলে নিয়ে যায় তার আগে। আমি এবং হচ্ছে আমাদের সহসঙ্গী ফিকার রশিদ, দুজনেই গেছিলাম। তো ওখানে ওনারা যেটা দেখছিলাম যে হচ্ছে সন্ধ্যার মধ্যে না হলো গণস্বাস্থ্যে ইন করা অফ, শুধু বের হইতে পারবে, মানে কেউ রুগী হলো ইন করতে দিচ্ছে না, এ করতে দিচ্ছে না। তারপর হচ্ছে সন্ধ্যা পর্যন্ত না হলো 200 ডিজিএফআই ডিবি ভরে গেছে, মানে এখন আর রুগী নেই। সব ডিজিএফআই ডিবি ওনাদের মোবাইলের নেটওয়ার্ক অফ করে দিয়েছেন, ওনাদের ল্যান্ডলাইনে যে কেবিনে গিয়েছিলেন ওগুলা নিয়ে গিয়েছেন, জিম্মি করা হয়েছে। আমরা সেখান থেকে কোনো মতে চলে আসি। আসার পরে পরবর্তী দিনে ওনারা হচ্ছে মোবাইল তো নেটওয়ার্ক নেই, অফলাইনে মনে হয় নার্সদের নাম্বার থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। দুপুর 2টার দিকে যেদিন ওনাদেরকে নিয়ে যাই, আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে আমাকে বলছিলেন যে মাসুদ দেখ, আমরা কিন্তু এখান থেকে মানে হচ্ছে হয়তো আমাদেরকে নিয়ে যাবে, যে পরিস্থিতি দেখতেছি বুঝতে পারতেছি, এন্ড হচ্ছে হসপিটালের ভিতরে তারা কন্ট্যাক্ট করতে পারতেছে না, বলতেছে যে কোনো পরিস্থিতিতে শহীদদের রক্তের সাথে কোনো বেইমানি হবে না, আন্দোলন চালিয়ে যাবি। তোরা যদি মানে হচ্ছে নাও হয়, প্রতীকী আন্দোলন, যদি তোরা কোথাও না দাঁড়াতে পারিস, প্রতীকী আন্দোলন চালিয়ে যাবে এবং জাতীয় ঐক্যমত গঠন করে তুলবি, যাতে এই যে শত শত শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে এর বিরুদ্ধে মানে এর প্রতিবাদ যেন হয়, এর জন্য ন্যায় বিচার নিশ্চিত হয়। তোরা যদি চলে যাস পরবর্তী এই কমান্ড তৈরি করে যাবি, তারা চলে গেলে যেন পরবর্তী মানে এটা যেন বন্ধ না হয়, স্পষ্ট বার্তা দিয়ে গিয়েছেন। এবং তারপর থেকে আমরা সেই অনুযায়ী কাজ করতেছি। ওনারা আমাদেরকে স্বাস্থ্য টিম, এরপর আইন সেবার জন্য আইন টিম গঠন করার জন্য পরামর্শ দিয়েছেন, আমরা সেগুলো ওনাদের নামে করতেছিলাম। হঠাৎ করে সেদিন দেখলাম যে হচ্ছে ডিবি অফিসে আমাদেরকে মানে হচ্ছে একটা বিবৃতি পাঠ করাচ্ছে। নাহিদ ইসলাম ভাইকে তো কেমন নির্যাতন করা হয়েছে বুঝাই যায় ওনার চেহারা দেখে, এবং তার আগে তো আপনারা দেখছেন নাহিদ ইসলাম ভাই, আসিফ ভাই। এন্ড একটা বিষয় খেয়াল করবেন যে সার্জিজ আলম ভাই যখন হচ্ছে বিবৃতি পাঠ করতেছিলেন, তখন সার্জিজ আলম ভাই গুলি করার মানে হচ্ছে গান শটের একটা চিহ্ন উনি হাতের মাধ্যমে তুলে ধরেছিলেন। এরপরে হচ্ছে তারপর থেকে শিক্ষকরা গিয়েছেন ওনাদের সাথে দেখা করতে, ওনার পরিবারের সদস্যরা গিয়েছেন দেখা করতে। আমার কথা হচ্ছে আমাদের সিনিয়র সমন্বয়করা যদি আসলেই যদি তারা বিবৃতি মানে হচ্ছে আন্দোলন প্রত্যাহার করেন, তাহলে আপনারা ছেড়ে দেন, ওনারা সামনে এসে বলুক, সবার কাছে সাংবাদিকদের কাছে এসে বলুক, সরাসরি ফ্রি হয়ে বলুক। আপনি সেখানে আটকে রাখতে হচ্ছে কেন? মায়ের কোলের চাইতে কি ডিবি হারুনের অফিস বেশি সেফ মানে স্টুডেন্টদের জন্য? বাংলাদেশ মানে একটা মশকরা চলতেছে। ওইখানে যে আমরা বিবৃতি পড়া অবস্থায় যে নাহিদকে দেখলাম, সে নাহিদের সামনে একটা বড় পত্রিকা, কেন এই পত্রিকাটা, এবং ও লুঙ্গি পরা ছিল সম্ভবত, কেন অন্যরা প্যান্ট পরা? কারণ ওনার উপর যে নির্যাতন করা হয়েছে, সেই নির্যাতনে করার পরে প্যান্ট পরার অবস্থায় উনি আগেও ছিলেন না,
তারপরে হচ্ছে ওনার এখানে নিশ্চয়ই কোনো ধরনের ইনজুরি ছিল, যেটা ক্যামেরায় চলে আসতে পারতো, যার কারণে পত্রিকা দিয়ে তার উপরে ওটা দিয়ে ঢেকিয়ে দেওয়া হয়েছে, এটা আমরা মনে করি আসলে। এরপর তো দেখতেই পাচ্ছেন সবার যে বিপর্যস্ত অবস্থা, জি। আমাদের সকল সমন্বয়কদের বিপর্যস্ত। এটা হচ্ছে কয়েকজন মজা করে চ্যাট জিপিটিতে এই ছবিটা দিয়ে জিজ্ঞাসা করে যে এটা তারা কি বুঝাই, চ্যাট জিপিটি ক্লিয়ারলি বুঝাইছে যে এদেরকে চাপ প্রয়োগ করে কোন একটা বিবৃতি পাঠ করেছে। মানে বাস্তবতা ইন্টেলিজেন্স যেটা, এই মানে ডিজিটাল ইন্টেলিজেন্স এটা বুঝতে পারে যে হয়তো কি হচ্ছে, মানে একটা ছবি দিয়ে, এটা বাস্তবতা, এটা নিয়ে বিশ্লেষণের কিছু নেই, আমি মানুষ এখন মাত্রই বুঝতে পারবে। সাখাওয়াত হোসেন এবং ডক্টর বদিউল আলম, আপনাদের কোনো কিছু জানার আছে কিনা হান্নানের কাছে? আমরা এখানে একটা একটা বিষয় আমি অ্যাড করব, যেহেতু স্যাররা আছেন, বদিউল আলম মজুমদার স্যার এন্ড হচ্ছে সাখাওয়াত হোসেন স্যার, ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করব এবং ইনভাইট করব, আগামীকালকে আমরা একটা প্রোগ্রাম ঘোষণা করছি, ছাত্র জনতা, আইনজীবী, ছাত্র জনতা এবং শিক্ষকদের আদালত অভিমুখে মার্চ ফর জাস্টিস, আদালত অভিমুখে মার্চ ফর জাস্টিস পালন করা হবে আগামীকালকে সারা দেশে। ওনারা যেন হচ্ছে আমাদের এই আন্দোলনে একাত্মতা পোষণ করে, ওনাদের যে কমিউনিটি আছে তাদেরকে নিয়ে যেন আমাদের স্টুডেন্টরা যেখানে আসবে ওনারা যেন নেতৃত্ব দিয়ে যেন এই মার্চ ফর জাস্টিসে যেন অংশগ্রহণ করে। আমরা জাস্টিস চাচ্ছি এন্ড এটা আদালত অভিমুখে আমরা একটা মার্চ ফর জাস্টিস পালন করব। সময়টা আমরা এখনো করি নেই, সময়টা আমরা রাতে জানিয়ে দিব আমাদের ইয়ের মাধ্যমে, এবং এটাতে আমরা ওনাদেরকে ইনভাইট করতেছি অফিসিয়ালি এন্ড নন অফিসিয়ালি সবাই আসবেন ইনশাআল্লাহ, আমরা এটা আশা করি আর কি। এই বইটা আমরাও একই ভাষায় বলতে চাচ্ছি, রক্ত যখন ঝরেছে এই রাষ্ট্রের, এই স্বাধীন রাষ্ট্রের সংস্কার করেই আমরা ছাড়বো। আমরা যে 9 দফা দিয়েছি এটা ফুল একটা সংস্কার প্রস্তাবনা, স্টুডেন্টদের সংস্কার, মন্ত্রিসভার সংস্কার, রাষ্ট্রের সংস্কার, এভরিথিং, এন্ড এই সংস্কার আমরা করেই ছাড়বো। আর কখনো মানে হচ্ছে কেউ যেন ভবিষ্যৎ প্রজন্মে, আমাদের পরবর্তী কোনো প্রজন্মকে যেন এইভাবে হত্যা করতে না পারে, কোন গভর্নমেন্ট যেন, বাংলাদেশের কোন শাসক যেন এই ধরনের দুঃসাহস না দেখাতে পারে যে গণহারে শিক্ষার্থীদেরকে মেরে ফেলে, গণহারে সাধারণ মানুষকে হত্যা করবে, এবং এটা নিয়ে আবার হচ্ছে মানুষ হত্যা করে আবার গিয়ে ভবনের জন্য কান্নাকাটি করবে, ইটের দেয়ালের জন্য কান্নাকাটি করবে। এর চাইতে নির্লজ্জতা আর কিছু নেই। আমাদের ক্লিয়ার কাট বার্তা, আপনারা মানে যে ধরনের নাটক বা যে শুরু করছেন এটা থেকে বন্ধ করে অবিলম্বে 9 দফা মেনে নেন। 9 দফা মেনে নিলে দেশ মানে হচ্ছে আমরা ফিরে যাব, আপনারাও দেখা যাক, মানুষ পরে সিদ্ধান্ত নিবে আপনাদের ব্যাপারে, বাট আমরা স্টুডেন্টরা ফিরে যাবো আমাদের 9 দফার ব্যাপারে। আপনি প্রধানমন্ত্রী এটার জন্য দায় স্বীকার করতে হবে। প্রধানমন্ত্রী যদি এটা দায়বদ্ধতা না স্বীকার করেন তাহলে এই রাষ্ট্রটাই ব্যর্থ, আমাদের 71 ব্যর্থ, 69 ব্যর্থ, 70 ব্যর্থ, 52 ব্যর্থ। আমরা বলতে যাচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়টাই ব্যর্থ হচ্ছে যদি এত লাশ পড়ার পরে, মানে সরকারি বাহিনী দ্বারা, একটা গভর্নমেন্টের বাহিনী দ্বারা এত মানুষ হত্যার পরে প্রধানমন্ত্রী এটার জন্য দায়ী, নিজেকে দায়বদ্ধ মনে করেন না, তাহলে এই দেশের অভ্যুদয়টাই ব্যর্থ হবে। এজন্য প্রধানমন্ত্রীকে দায়ী স্বীকার করতে পারে, এর সাথে জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ক্লিয়ার? এখন এটার ব্যাখ্যা আমরা রাষ্ট্রের কাছে আশা করি, সরকার আমাদেরকে ব্যাখ্যা দিক যে আমাদের 9 দফার মধ্যে সমস্যাটা কোন জায়গায়, উনি মানতে পারবেন না কেন। আমরা হচ্ছে কি পরিস্থিতিতে আছি এটা সবাই জানে, দেশের অবস্থা জানে। আমরা যখন একটা টিম, আমরা মেডিকেল গুলা প্রদর্শনে গিয়েছিলাম আহতদেরকে দেখতে, তখন উত্তরায় আমাদেরকে হচ্ছে, যেদিন আমাদের সিনিয়র সমন্বয়কদেরকে হসপিটালে তুলে নিয়ে যায়, সেদিন উত্তরায় কুয়েট মৈত্রী হসপিটালে আমাদেরকে ডিজিএফআই ডিবি ওরা ঘিরে ফেলে। আমরা সেখান থেকে, আমরা যখন বুঝতে পারি যে আমরা এখানে আটক হয়েছি, আমরা সেখান থেকে সিস্টেমেটিক্যালি বাইরে থেকে হেল্প নিয়ে একটা অ্যাম্বুলেন্স ভিতরে ঢুকিয়ে একজনকে অসুস্থ বানিয়ে মোটামুটি সামনে একজন অপরিচিত লোককে বসিয়ে আমরা সেখান থেকে আসি। আসার পথে তারা যখন আমাদেরকে টেস্ট করতে পারছে যে আমরা এই অ্যাম্বুলেন্সে ছিলাম, তারা আমাদের পিছনে পিছনে প্রায় 8 কিলোমিটার সেখান থেকে আপনার হচ্ছে প্রায় ইউএস এম্বাসি পর্যন্ত, আমরা যদি সেদিন ইউএস এম্বাসির সামনে গিয়ে না দাঁড়াতাম তাহলে আমরা ঘুম থাকতাম, অথবা এতক্ষণ এই ডিবি অফিস হারুনের বাতের হোটেলে আমরা হয়তো এখন ভাত খাইতাম, আর পরে আমাদেরকে দিয়ে একটা চিঠি পড়ানো হইতো, একটা স্টেটমেন্ট পড়ানো হইতো হয়তোবা। তো সেদিন আমাদেরকে ওখান পর্যন্ত তারা 3টা মাইক্রোবাস, 2টা গাড়ি, মানে প্রথমে আমাদেরকে একটা বাইক ফলো করা শুরু করছে, তারপরে পথে পথে আরেকটা বাইক অ্যাড হয়েছে, আরো 3টা মাইক্রোবাস অ্যাড হয়েছে। মোটামুটি একটা ভয়ঙ্কর অবস্থা। তারা ইউএস এম্বাসির একদম গেইটে গিয়ে আমরা আমাদের ইয়েটা দাঁড় করিয়ে ফেলছিলাম। আমাদের চিন্তা করছিলাম যদি আমাদেরকে এখানে যদি এখান থেকে বের করতে চাই তাহলে আমরা ডিরেক্ট বের হয়ে ইউএস এম্বাসির দরজায় করা নামবো, যদি আমাদেরকে আশ্রয় দেন, না হয় চলে গেলাম। সেখান থেকে পরে তারা ব্যাক করছে। তো এরকম ভয়ঙ্কর অবস্থার পরে আপনার হচ্ছে আমি প্রায় 4-5 দিন পরে আজকে একটা গেঞ্জি পরছি,
তাও একজনের বাসা থেকে ওনার পুরাতন গেঞ্জি দিয়েছেন যে হচ্ছে পরার জন্য। এইভাবে আমরা কাটাচ্ছি। এবং আমরা কি বলবো, মানে হচ্ছে কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আমি জানি না যে হচ্ছে 71 মুক্তিযুদ্ধের সময় হয়তো বা স্বাধীনতা আমাদের মুক্তিযোদ্ধারা এইভাবে পালিয়ে পালিয়ে বেড়াইছিল। আমাদের এখন যেখানে স্টুডেন্ট দেখতেছে সেখানে নিয়ে যাচ্ছে। স্টুডেন্ট হওয়াটাও অপরাধ বাংলাদেশে। আর হচ্ছে আইনের শাসনের কথা বলছিলেন, আইনের শাসনের অবস্থাটা একটা মানে হচ্ছে হাস্যকর শব্দ ছাড়া কিছু না। ক্যামেরার সামনে দিবালোকে আবু সাইদকে একজন পুলিশ গুলি করে হত্যা করছে, সেই হত্যার মামলা দেওয়া হয়েছে তার সহপাঠীদের বিরুদ্ধে। তারা নাকি ইট পাটকেল আঘাতে নাকি আবু সাইদ মারা গিয়েছে, তাও কে মামলা দিয়েছে? পুলিশের খেয়েছে। তো বাংলাদেশে এরকম মানে প্রতিষ্ঠিত বিষয়টাকে তারা এইভাবে মানে হচ্ছে এরকম করতে পারে, তাহলে ন্যায় বিচার কোথায়? মানে ন্যায় বিচারের বিষয়টা, শব্দটা, বিচারের বাণী আজ নিভৃতে কাঁদে। আমরা এই পরিস্থিতি থেকে সারা দেশকে, দেশের মানুষকে নিয়ে একটা মানে হচ্ছে ভারসাম্যপূর্ণ রাষ্ট্রে বসবাস করতে চাচ্ছি। আমরা তরুণ প্রজন্ম এখন সবাই ঐক্যবদ্ধ, আমাদেরকে একটা ভারসাম্যপূর্ণ রাষ্ট্র দিতে হবে। সেটা যেভাবেই হোক, রাষ্ট্র সংস্কার হোক। আমরা 9 দফা দিয়েছি, এই 9 দফার ভিত্তিতে আমরা মনে করি যে একটা ভারসাম্যপূর্ণ রাষ্ট্র সম্ভব। ভাই কিছু করা যায়, রাষ্ট্র মেরামত করতে হবে। বাস্তবতা এটা, রাষ্ট্র মেরামত, শিক্ষা প্রতিষ্ঠান মেরামত। আমি যখন হচ্ছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন আমাকে গুলি করা হয়, আমি তো সমন্বয়ক হিসাবে আপনার আন্দোলনে পুলিশ বাহিনীর সাথে বিভিন্ন বিষয়ে সমন্বয় করতাম যাতে আমাদের নিরাপত্তার সমস্যা না হয়। ওনারা যখন হলপাড়ায় ঢুকতেছিল, আমরা যখন হলপাড়ায় আটকা পড়ছি, তখন আমার পিছনে হাজার হাজার শিক্ষার্থীরা ওখানে আটকা পড়ছে, পুলিশ এলো পাতাড়ি টিয়ারশেল নিক্ষেপ করতেছে। আমি সামনে আগে গিয়ে, একা মানুষ, আমি সামনে আগে গিয়ে ওনাদেরকে বললাম, ভাই একটু হাত ধরে, ভাই আপনারা চলে যান, আমরা এখান থেকে আর কিছু করবো না, আমরা সবাই নিজ নিজ হলে চলে যাব। এটা বলতেছিলাম, এর মধ্যে আমাকেই টার্গেট করে জাস্ট একটা ইয়া মেরে দিল। সেখান থেকে আমি প্রায় 1 ঘন্টা পরে পুলিশ তো আমাকে বের হতে দিচ্ছিল না, আমি হলপাড়ায় আটকা পড়ছি, আমার রক্ত ঝরতেছিল। সেখান থেকে পরে হচ্ছে আমি সাংবাদিকদের সহযোগিতা নিয়ে আমি সেখান থেকে বের হই, ঢাকা মেডিকেলে যাই। ঢাকা মেডিকেলে আমার ওয়াশ অর্ধেক হয়েছে, সেই মুহূর্তে ছাত্রলীগ হানা দিছে, সেখানে আমাকে ফেলিয়ে চলে। তারপর আমি পিছনে গেট দিয়ে আরেকটা অ্যাম্বুলেন্স নিয়ে আমি হসপিটাল চেঞ্জ করি। এরপর যে হসপিটালে গিয়ে আমার অপারেশন হয়েছে, সেই হসপিটাল থেকে খবর পাই যে হসপিটাল থেকে আমাকে অ্যারেস্ট করতে পারে, ইয়ে করতে পারে। সেখান থেকে আমি আবার হচ্ছে এই অপারেশনের সাথে সাথে সেখান থেকে আমি ব্যাক করি একটা সিএনজি নিয়ে, মানে অ্যাম্বুলেন্সও হয়তো ইয়ে হইতে পারে, সিএনজি ভিতরে ঢুকিয়ে সেখান থেকে আমি ব্যাক করি। মানে একজন আহত মানুষ চিকিৎসা নিতে যাবে, সেখানেও সে নিরাপদ না। বাংলাদেশ কতটা ভয়ঙ্কর রাষ্ট্রে পরিণত হয়েছে। আমি যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসম প্রাপ্ত জীবনে পড়েছিলাম, তখন দেখছিলাম যে হচ্ছে পাকিস্তানি আমলেও বঙ্গবন্ধুকে মানে হচ্ছে নিরাপত্তা দিত, চিকিৎসার ব্যবস্থা করা হইতো, মানে হচ্ছে টর্চার করার কথা, মানে হচ্ছে কারাগারে নিয়ে টর্চার বা ইয়ে করার কথা আমি ওনার ইয়ে তো পাই নাই তেমন একটা। কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছে বাংলাদেশ এখন অহরহ ঘটতেছে। আমরা স্বাধীনতার কি পাচ্ছি, মানে হচ্ছে স্বাধীনতাটা হচ্ছে কি? এটা কি জাস্ট শব্দ? এটা কি শুধুমাত্র বাংলাদেশের একটা দলের জন্য? মানে বাংলাদেশের মানুষের কাছে, আমাদের তরুণ প্রজন্মের কাছে এই গভর্নমেন্ট একটা বিষয় প্রতিষ্ঠিত করছে, স্বাধীনতার যে মূল মন্ত্র, সাম্য মানবিক মর্যাদা, সেই মূল মন্ত্রের বিরুদ্ধে একদম, মানে স্বাধীনতার মূল মন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া একটা মানে হচ্ছে সেটাই বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা আছে তারাই। এটাই চরম বাস্তবতা। বলতে কষ্ট হয়, কখনো বলতাম না, আমি জানি না কখনো মানে হচ্ছে এইভাবে বলতাম কিনা, বাট আজকে একদম ক্লিয়ারলি বলতেছি, আমাদের কাছে মনে হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার একদম বিপরীতে এবং হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনীর অবস্থা এই বর্তমান সরকার নিয়েছে। আপনার রাতে পুলিশ রেড দিচ্ছে ছাত্রদেরকে ধরার জন্য, ঠক 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 ছাত্র আছে কিনা তাকে ধরে নিয়ে যাচ্ছে। পাকিস্তানটা দেবে মুক্তি বাহিনী খুঁজতো, তো পাকিস্তানদের প্রেতাত্মা যারা আছে তারা এখনো বাংলাদেশে বসবাস করে এবং তারা